কন্ট্রোল রুমের দেয়ালগুলো কাঁপছে, বাইরে থেকে আসা ঘর্ষণ আর আচড়ানোর শব্দ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মনে হচ্ছে যেন অদৃশ্য শিকারীর দল মরিয়া হলে ভেতরে ঢোকার চেষ্টা করছে। অরণ্য আর নদী হতবাক হয়ে ঘুমন্ত গিবালাসীর মুখের দিকে তাকিয়েছিল, কিন্তু এখন তাদের ঘোর কেটে গেছে। তারা আবার ভয়ঙ্কর বিপদের মুখে। আমাদের এখান থেকে বেরোতে হবে, নদী আতঙ্কিত স্বরে বলল। ওরা দরজা ভেঙে ফেলবে। কিন্তু কোথায় যাব? অরণ্য চারপাশ দেখল। এই কন্ট্রোল রুমটা মাটির অনেক গভীরে, একটাই দরজা যা এখন শিকারীদের দ্বারা অবরুদ্ধ। তার চোখ পড়ল কন্ট্রোল কনসোলটার ওপর। ইমার্জেন্সি প্রোটোকলস! সে দ্রুত কনসোলের দিকে ছুটে গেল। সে ইমার্জেন্সি প্রোটোকলস মেনু সিলেক্ট করল। স্ক্রিনে কয়েকটা অপশন ভেসে উঠল। সিস্টেম শাটডাউন, এনার্জি শিল্ড অ্যাক্টিভেশন, সেকেন্ডারি এক্সিট রুট। সেকেন্ডারি এক্সিট রুট! অরণ্য দ্রুত অপশনটা সিলেক্ট করল। স্ক্রিনে একটা বার্তা ভেসে উঠল। সতর্কতা, সেকেন্ডারি এক্সিট রুট শুধুমাত্র ক্যান্ডিডেট 001-এর বায়োমেট্রিক অথেন্টিকেশন দ্বারা অ্যাক্টিভেট করা সম্ভব। রুটটি সরাসরি সারফেসে নিয়ে যায়, কিন্তু আনসিল্ড। আপনি কি এগিয়ে যেতে চান? হ্যাঁ, অরণ্য চেঁচিয়ে উঠল। অনুগ্রহ করে ডান হাত কনসোলের বায়োমেট্রিক স্ক্যানারে রাখুন। অরণ্য দ্রুত হাত রাখল। সবুজ আলো জ্বলে উঠল। অথেন্টিকেশন সাকসেসফুল। কন্ট্রোল রুমের প্রান্তের মেঝের একটা অংশ নিঃশব্দে নিচের দিকে নেমে যেতে শুরু করল। একটা অন্ধকার সুড়ঙ্গের মুখ খুলে গেল। এইদিকে! অরণ্য নদীকে ডাকল। তারা সুড়ঙ্গের মুখে পৌঁছতেই বাইরে দেয়াল ভাঙার শব্দ আরও তীব্র হল। একটা জায়গায় দেয়াল ফেটে ভেতরে পাইপ দেখা যাচ্ছে। শিকারীরা প্রায় ভেতরে চলে এসেছে। অরণ্য নদীকে সুড়ঙ্গে নামতে সাহায্য করল। এটা একটা মসৃণ ধাতব স্লাইডের মতো নিচের দিকে নেমে গেছে। নদী চিৎকার করে অন্ধকারে মিলিয়ে গেল। অরণ্য নামার আগে একবার ক্রায়োজেনিক সিলিন্ডারগুলোর দিকে তাকাল। তার পূর্বপুরুষ গিবালাসী এখনও শান্তভাবে ঘুমোচ্ছে। তাকে এখানে এইভাবে ফেলে যাওয়া? কিন্তু উপায় নেই। সে দ্রুত স্লাইডে ঝাঁপ দিল। স্লাইডটা কয়েক সেকেন্ড ধরে ঘোরানো পথে নিচের দিকে নামল, তারপর একটা প্রশস্ত টানেলে এসে শেষ হল। টানেলটা অন্ধকার, কিন্তু বাতাস তুলনামূলকভাবে পরিষ্কার। নদী একটু দূরেই দাঁড়িয়েছিল, হাঁপাচ্ছে। আমরা কোথায়? নদী জিজ্ঞেস করল। জানি না, ম্যাপ অনুযায়ী এটা সারফেসের দিকে যাওয়ার পথ। অরণ্য টর্চ জেলে দেখল। টানেলের দেওয়াল পুরনো, ক্ষয়ে যাওয়া পাথরের। এটা কোনো আধুনিক নির্মাণ নয়, বরং প্রাকৃতিক গুহাপথ যা হয়তো প্রথম অভিযাত্রীরা ব্যবহার করেছিল। তারা সাবধানে টানেল ধরে এগিয়ে চলল। কিছুক্ষণ হাঁটার পর তারা একটা বড় গুহার মতো জায়গায় এসে পৌঁছল। গুহাটার ছাদ অনেক উঁচুতে, আর মাঝখানে একটা অদ্ভুত জিনিস রাখা। এটা একটা বিশাল কালো পাথরের চাই, মসৃণ, ডিম্বাকৃতি, প্রায় একটা ছোট গাড়ির মতো। এর গা থেকে কোনো আলো বেরোচ্ছে না, কোনো শব্দ আসছে না, কিন্তু এর উপস্থিতিটাই কেমন যেন অস্বস্তিকর। এটা কি? নদী অবাক হয়ে পাথরটার দিকে এগিয়ে গেল। অরণ্যও কাছে গেল। পাথরটার গা একেবারে মসৃণ, কোনো খাঁজ বা নকশা নেই। কিন্তু এর কাছাকাছি আসতেই অরণ্যের পকেটে থাকা সেই ধাতব বাক্সটা আবার ভাইব্রেট করতে শুরু করল, এবার আরও জোরে। এই পাথরটার সাথে বাক্সটার কোনো যোগ আছে, অরণ্য বলল। সে বাক্সটা বের করে পাথরটার গায়ে ঠেকাল। মুহূর্তের জন্য কিছুই হল না। তারপর বিশাল পাথরটার গা জুড়ে সূক্ষ্ম নীলাভ আলোর রেখা ফুটে উঠতে শুরু করল। রেখাগুলো একে অপরের সাথে জুড়ে গিয়ে জটিল জ্যামিতিক নকশা তৈরি করছে। সেই একই নকশা যা তারা মাটির ভাঁড়ে, ফার্নের পোষে আর কন্ট্রোল রুমের দরজার প্রতীকে দেখেছিল। এটা কি নক্ষত্রজীবীদের তৈরি? নদী ভয় পিছিয়ে গেল। হতে পারে, অরণ্য বলল। অথবা এটা তাদের আটকানোর কোনো যন্ত্র। আলোর রেখাগুলো স্থির হতেই পাথরটার মাঝখানে একটা গভীর গর্তের মতো তৈরি হল। গর্তের ভেতরটা ঘূর্ণন নক্ষত্রের মতো আলোয় ভরা। তারপর সেই আলো থেকে একটা স্পষ্ট, শান্ত কণ্ঠস্বর ভেসে এলো। কণ্ঠস্বরটা যান্ত্রিক নয়, কিন্তু কোনো নির্দিষ্ট লিঙ্গেরও নয়, অনেকটা রোবোটিক। কণ্ঠস্বর বলল, স্বাগত ক্যান্ডিডেট 001, আমরা অপেক্ষা করছিলাম। অরণ্য নদী হতভম্ব হয়ে গেল। এই পাথরটা কথা বলছে! কে আপনারা? অরণ্য কাপাস্বরে জিজ্ঞেস করল। আমরা দি গার্ডিয়ানস, যারা নক্ষত্রজীবীদের বাড়াবাড়ি থেকে এই গ্রহকে রক্ষা করে। প্রজেক্ট লাইরা ছিল আমাদের সাথে যোগাযোগের একটি প্রচেষ্টা মাত্র। আপনারা তাহলে আমাদের সাহায্য করবেন?
নদী আশায় বলে উঠল, সাহায্য নয় ক্যান্ডিডেট, বিনিময়। তোমাদের জ্ঞান আর গিবালাসির জেনেটিক উত্তরাধিকারের বিনিময়ে আমরা তোমাদের নিরাপত্তা দিতে পারি। কিসের বিনিময়? অরণ্য সন্দিগ্ধ স্বরে জিজ্ঞেস করল। নক্ষত্রজীবীরা শুধু শরীর বা স্মৃতি চায় না, তারা এই গ্রহের গভীরে লুকিয়ে থাকা এক শক্তিকে জাগিয়ে তুলতে চায়। সেই শক্তি মুক্ত হলে শুধু এই গ্রহ নয়, বহু জগৎ ধ্বংস হয়ে যাবে। আমরা সেটা হতে দিতে পারি না। তোমাদের সাহায্য প্রয়োজন সেই শক্তিকে নিয়ন্ত্রণে রাখার জন্য। আমরা কিন্তু কিভাবে সাহায্য করব? গিবালাসির রক্তে যে ইমিউনিটি আছে তা সেই শক্তিকে স্থিতিশীল রাখতে পারে, আর তোমার মধ্যে ক্যান্ডিডেট 001 সেই সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমাকে আমাদের সাথে আসতে হবে, গ্রহের গভীরে। অরণ্য দ্বিধায় পড়ল। এই গার্ডিয়ানরা কারা? তাদের বিশ্বাস করা যায়, কিন্তু তাদের কাছে অন্য কোনো উপায়ও নেই। আর নদী? অরণ্য জিজ্ঞেস করল। আর কলোনির বাকিরা? মেয়েটি তোমার সাথে যেতে পারে, সেও পরিবর্তিত পরিস্থিতির একটি অংশ, কিন্তু কলোনির ভাগ্য তাদের নিজেদের নির্ধারণ করতে হবে। আমরা সরাসরি হস্তক্ষেপ করি না, কেবল ভারসাম্য রক্ষা করি। পাথরটার ভেতরের আলো আরও উজ্জ্বল হল, যেন তাদের ভেতরে আসার আহ্বান জানাচ্ছে। অরণ্য নদীর দিকে তাকাল। নদী ভয় পেল তার চোখে দৃঢ়তা। সে মাথা নেড়ে সম্মতি জানাল। অরণ্য দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, আমরা রাজি। তারা পাথরটার দিকে এগিয়ে গেল। ভেতরে ঢুকতেই মনে হল যেন তারা ওজনহীন হয়ে যাচ্ছে। চারিপাশে ঘূর্ণন নক্ষত্রের আলো, একটা অদ্ভুত প্রশান্তি তাদের ঘিরে করল। কিন্তু পাথরটার ভেতরে পুরোপুরি প্রবেশ করার ঠিক আগের মুহূর্তে অরণ্যের চোখ পড়ল গুহার প্রবেশদ্বারের দিকে, যে টানেল দিয়ে তারা এসেছিল। সেখানে আবছা অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার অবয়বটা স্পষ্ট নয়, কিন্তু তার হাতে ধরা একটা জিনিস অন্ধকারেও চকচক করছে। ওটা কি সেই বেগুনি স্পন্দিত ফলটা যা রায়হান চৌধুরী আমাদের দিতে চেয়েছিল? আর সেই ছায়ামূর্তির কাঁধের ওপর দিয়ে উঁকি মারছে একজোড়া পরিচিত ভাবলেশীন চোখ, রায়হান চৌধুরীর চোখ। কিন্তু অবয়বটা রায়হানের নয়, এটা অনেকটা লম্বা, কৃষকায়, অনেকটা সেই প্রাণীটার মতো যা প্রথম ডায়েরি স্কেচে আঁকা ছিল। ওরা নক্ষত্রজীবী। তাহলে রায়হান একা নিয়ন্ত্রিত ছিল না, সে কি শুধু বাহন ছিল? আর এই গার্ডিয়ানরা, তারা কি সত্যিই রক্ষক, নাকি এটাও নক্ষত্রজীবীদের অন্য কোনো চাল? এই পাথরের ডাক কি আসলে ফাঁদ? অরণ্যের শিরদাঁড় দিয়ে বরফ শীতল স্রোত বয়ে গেল। তারা কি রক্ষাকর্তার হাতে নিজেদের তুলে দিচ্ছে, নাকি শিকারীর মুখে ঝাঁপিয়ে পড়ছে?